নমস্কার। সিলেবাসের বাইরে এই পডকাস্টে আমি তাপস কুমার মুখার্জি, ডাইরেক্টর টেকনো ইন্ডিয়া গ্রুপ, আপনাদের সকলকে আন্তরিকভাবে আজকে স্বাগত জানাচ্ছি। আজকের এই পর্বে আমাদের যিনি সম্মানীয় অতিথি, তাকে শিক্ষার সঙ্গে যুক্ত প্রায় সকল ব্যক্তিই চেনেন। তিনি মধ্যশিক্ষা পর্ষদের সচিব অধ্যাপক সুব্রত ঘোষ। আমি সম্মানীয় প্রফেসর ঘোষকে আজকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। প্রফেসর ঘোষ, নমস্কার। নমস্কার। আপনার দর্শকদের নমস্কার জানাই আমার তরফ থেকে, পর্ষদের তরফ থেকে। আসলে সুব্রতদা, আমি সুব্রতদা বলি, তিনি দীর্ঘদিন ধরে মধ্যশিক্ষা পর্ষদের সচিবের দায়িত্ব পালন করে আসছেন। আর সুব্রতদা আমাকে তাপসদা বলে। ফলে আমাদের একটা সম্পর্ক কাজের বাইরে অন্যরকম সম্পর্ক। সুব্রতদার মতো মানুষই হয় না আমার দেখা। আজকে আমরা সুব্রতদার সঙ্গে কয়েকটা বিষয়ে আলোচনা করব, জানব যারা মাধ্যমিকের স্টুডেন্ট তাদের কী কী করণীয়, শিক্ষকদের কী কী সুবিধে অসুবিধে, এই সম্পূর্ণ ব্যাপারটা আমরা সুব্রতদার সঙ্গে খোলাখুলি আলোচনায় আমরা জিনিসগুলো আমরা জানতে পারবো। কিন্তু তার আগে আমি প্রথমেই সুব্রতদাকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। এই মাধ্যমিক পরীক্ষা 12ই ফেব্রুয়ারি শেষ হলো। এই দীর্ঘদিন ধরে 2nd ফেব্রুয়ারি থেকে 12ই ফেব্রুয়ারি এত সুন্দর, এত নির্বিঘ্নে, এত ত্রুটিহীনভাবে পরীক্ষা শেষ করার জন্য আমি সুব্রতদাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ, আপনাকেও ধন্যবাদ। সুব্রতদা, আপনি তো দীর্ঘদিন ধরে আছেন মধ্যশিক্ষা পর্ষদে। কত বছর হলো? টানা 8 বছর না 9 বছর না 10 বছর? না, 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 অতদিন নয়। আমি পর্ষদে এই পর্যায়ে 4 বছর 8 মাস যদি বলি। 4 বছর 8 মাস, এই 5 বছর হবে। মানে রেজাল্ট বেরোতে, বেরোতে হয়তো 5 বছর হয়ে যাবে। আর আপনার দর্শকদের কাছে এবং আমাদের যে ছাত্রছাত্রী হুম। যারা স্কুলে মধ্যশিক্ষা পর্ষদের রেকগনাইজ স্কুলগুলোতে যারা পড়াশোনা করে তাদের এবং তাদের অভিভাবকদের জানিয়ে রাখি, আসলে মনে হয় যে আমাদের পরীক্ষাটা তো মাত্র 2 থেকে 12, কিন্তু এই 2 থেকে 12 এই 10 দিন 11 দিন পরীক্ষা নিতে গেলে পর্ষদের সমস্ত যারা কর্মী আছেন, মানে পর্ষদ পরিবার, আমরা বলি পর্ষদ পরিবার, তাদের অনেক দিনের একটা প্রয়াস চলে এবং সেইটা শুরু হয় বেশ কয়েক মাস আগে থেকে। মানে আমরা বলি যে 12 তারিখে যদি পরীক্ষা শেষ হয় তো পরীক্ষা পরবর্তী বেশ কিছুটা সময় আমাদের এঙ্গেজ থাকতে হয় পরীক্ষার কাজটা একটা পরিণতি দেওয়ার জন্যে। যেমন রেজাল্ট বার করাটাকে যদি আমরা বলি এই পরীক্ষার এতদিনের যে কাজ তার একটা পরিণতি, এবং পরীক্ষা শুরু মানে প্রি এক্সাম পোর্শন সেইটাও শুরু হয় অনেক আগে। তাহলে পরীক্ষা 12 দিন বা 10 দিন বা 11 দিন যাই হোক, প্রতি বছরের পরীক্ষা প্রায় 7 মাস থেকে 8 মাসের একটা হ্যাঁ, প্রস্তুতি এবং রেজাল্ট আমি বেরোনো আমি পর্যন্ত আমি এই চলে। ব্যাপারটা নিয়ে আপনার সঙ্গে আলোচনা করব হ্যাঁ, ডিটেলসে, নিশ্চয়ই, নিশ্চয়ই। পরপর। তার আগে আমার একটা প্রশ্ন আছে। আপনি দীর্ঘদিন ধরে অধ্যাপনা করছেন। সিটি কলেজে সম্ভবত আপনি খুবই নামকরা একজন অধ্যাপক। নিজে একজন কস্ট অ্যাকাউন্টেন্টও। অনেকে জানেন না, শুধু অধ্যাপক নন, আপনি কস্ট অ্যাকাউন্টেন্টও। এবং তার ফলে কি হয় যে এতদিন পড়াচ্ছেন, পড়াতে ভালোবাসতেন বলে এবং জনপ্রিয় অধ্যাপক। তারপর থেকে আপনি এখানে চলে এলেন একটা প্রশাসনিক কাজে এই দীর্ঘদিন ধরে। তো এই যে তফাৎটা, পড়াতে বেশি ভাল লাগতো না প্রশাসনিক? কোনটাতে আপনি বেশি স্বচ্ছন্দ? কোনটা আপনার ভাল লাগছে? এটা আগে জেনে নিই আগে, তারপর আবার মাধ্যমিকে ঢুকবো। হ্যাঁ, আমি অধ্যাপনার সঙ্গে অনেক দিন ধরেই যুক্ত। আমি সিটি কলেজেই অধ্যাপনার কাজে যুক্ত হয়েছিলাম সম্ভবত 1993 সালের ডিসেম্বর মাসে, এবং টানা অনেক বছর কাজ করার পরে, অধ্যাপনা করার পরে আমি, এটা ঠিক যে ছেলেমেয়েরা পছন্দ করত, ভালো খারাপ তারাই বলবে, পছন্দ করত এবং তাদের সঙ্গে আমার যথেষ্ট হৃদ্যতা ছিল, পড়াতে খুবই ভালোবাসতাম। কিন্তু ওই যেটা যে অন্য আরেকটা জায়গায় একটা সুযোগ, আমি সেটাকে চ্যালেঞ্জ হিসেবেই নিয়েছিলাম। অবশ্যই আ এইরকম কোনো পর্ষদ বা অন্য কোনো জায়গায় অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্টে প্রশাসনিক কাজের দায়িত্ব কতটা কি করা যাবে সেই রকম অভিজ্ঞতা ছিল না। কিন্তু কখনো পেছিয়ে আসার কথা ভাবতেও হয়নি। সেইটা সূত্র ধরেই বলবো, যেহেতু প্রায় 5 বছরের মতো এখানে কাজ আমার হয়ে গেল। নিজস্ব ভালো লাগাটাকে আমি গুরুত্ব না দিয়েও বলবো যে কাজ সেইটা এক ধরনের কাজ ছিল অধ্যাপনা, মানে ক্লাসে গিয়ে ক্লাস টিচিং, সেটা
স্কুলের শিক্ষকরা যেরকমভাবে করেন, ইউনিভার্সিটির টিচাররা যেমনভাবে করেন, আমরা কলেজের শিক্ষকরা যেভাবে করতাম, সেটা একটা অন্য ধরনের কাজ ছিল। এখানে কাজটা অবশ্যই তার সঙ্গে ঠিক সমস্তটা মেলে না। আর আমার নিজের কথা বলতে গেলে আমি বলব ভালো আমার দুটোই লাগে। দুটোকেই ভালোবেসেই কাজটা করি এবং ভালোবেসে করতে পারি বলেই এই কাজের মধ্যে যত কিছু আহ, অসুবিধে, যত কিছু সমস্যা সেইটাকে হাসিমুখে সমাধান করার দিকেই এগিয়ে যেতে সে পারি। তো আমি জানি। কারণ আপনি বোর্ডের সচিবের দায়িত্ব পালন করেছেন, আর আমি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সচিবের দায়িত্ব পালন করে আমি বুঝেছি যে কত রকম ঝামেলার মধ্যে থাকতে হয়। আপনাদের আরও বেশি। আমাদের তো কেবল ২ বছরের ঝামেলা ছিল। কিন্তু আপনার তো অনেক বেশি দায়িত্ব। ১ম থেকেই শেষ পর্যন্ত ৫, ৬, ৭, ৮, ৯, ১০ এবং নানা রকম কোর্ট কেস, নানা রকম ঘটনা, কত রকম টেনশন, এগুলো আমি অনুভব করি। কারণ আমার একটা যেহেতু অভিজ্ঞতা আছে। সেগুলো নিয়েই আমি আপনাকে এবার জিজ্ঞেস করি মাধ্যমিকের বিষয় নিয়ে, যে মাধ্যমিক সম্পর্কে যে স্কুলগুলো, এত এত স্কুল, এত ছাত্রছাত্রী, তো স্কুলের পরিকাঠামো, বোধহয় অনেক জায়গায় অভিযোগ আসে যে পরিকাঠামো ঠিক নেই। তার ফলে স্কুলগুলোকে আপনারা যারা নির্দেশ দিচ্ছেন সেগুলো স্কুল ঠিকমতো পালন করতে পারে না, কিন্তু তার ভুক্তভোগী হয়ে যায় ছাত্রছাত্রীরা, তারা অসুবিধার মধ্যে পড়ে। অনেকগুলো নিয়ম আছে, যেমন ক্লাস 9-এ রেজিস্ট্রেশন হবে, একটা লাস্ট ডেট আছে, কিন্তু অনেক স্কুল টাইম মতো রেজিস্ট্রেশন করে না। তার ফলে উম, ও, যখন পেনাল্টি হয় তখন রে অবস্থা হয়ে ওঠে। আমি এই অবস্থাটা একটু বলুন তো, যে স্কুলগুলোর কী করা উচিত এই মানে মাধ্যমিক পরীক্ষার আগে ২ বছর ধরে স্কুলগুলোর কোন দিকে একটু দৃষ্টি দেওয়া উচিত? এই বিষয়ে আসার আগে আমি একটু আগের জিনিসগুলো বলে নিই। আগের জিনিস বলতে যে এই যে স্কুল, মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের রিকগনাইজ স্কুল, নানা রকম স্কুল আছে। কিছু তো পুরোপুরি সরকারি স্কুল, কিছু সরকার পোষিত স্কুল, যেখানে শিক্ষকরা বেতন পায় সরকারের কাছ থেকে। কিছু আছে প্রাইভেট স্কুল। পোষিত স্কুলগুলোকে আবার দুটো ভাগ আছে, একটা স্পন্সর্ড স্কুল, এডেড স্কুল। তারা মানে সরকারি স্কুলের মতোই তাদের পরিকাঠামো। স্কুলগুলো সমস্তই পরিকাঠামোগত দিক থেকে সুযোগ সুবিধা সরকারের কাছ থেকেই পায় এবং তাদের নির্দিষ্ট করে দেয়া আছে যে কত টাকা বেতন তুলতে পারবে ছাত্রদের থেকে। ২৪০ টাকা না কত? একদম, একদম তাই। সেইভাবেই তাদের চালাতে হয় এবং পরিকাঠামোগত উন্নয়ন করার ক্ষেত্রে স্কুলগুলোর ইদানিং দেখছি যে বেশ কিছু প্রতিবন্ধকতার সৃষ্টি হচ্ছে। সেইটা দপ্তর দেখেন, আমাদের শিক্ষা দপ্তর, এবং যথেষ্টই তারা ওয়াকিবহল এবং যতটা যা করা সম্ভব সেইটা নিশ্চয়ই করা হয়। এর পরে যেটা আপনি বললেন যে ছাত্রদের কী করণীয়, বা শিক্ষক বা প্রধান শিক্ষকদের কোন সময় কোন পদক্ষেপটা নিলে অসুবিধের সম্ভাবনা কমানো যাবে। একদম তাই। অসুবিধে হতে পারে, তার কিছু কারণও আছে। পরে পরপর আসছি। স্কুলের সংখ্যা কম নয়, অনেক স্কুলের সংখ্যা, এবং স্কুলগুলোকে যে রেকগনিশন দেয়া হয়, কিছু আছে জুনিয়র হাই স্কুল, মানে 6, 7, 8 এই ৩ বছরের জন্যে তাদের এই রেকগনিশন এই সংখ্যাটা কত? দেয়া হয়। জুনিয়র হাই স্কুলের সংখ্যাটা কত এখন? 6, 7, 8? 6, 7, 8 হয়তো ৫,০০০ এর একটু বেশি সম্ভবত। আর আমার সেকেন্ডারি স্কুল যেখান থেকে পরীক্ষা দেয়া হয়, এক্স্যাক্টলি বলছি না, আমি একটা থাম্ব ক্যালকুলেশন করে বলছি, ৯,০০০ এর একটু বেশি, মানে ৯,৬০০ থেকে ৯,৬৭০ এইরকম কিছু একটা সংখ্যা হবে। কারণ এটা তো একটা রানিং প্রসেস, হ্যাঁ, সবসময়ই বাড়ছে। কিছু মানে ১০,০০০ এর জুনিয়র কম। স্কুল থেকে হাই স্কুল হচ্ছে, ১০,০০০ এর কম। সমস্তটা মিলিয়ে প্রায় ১৪,০০০ সামথিং এরকম স্কুল থাকবে। আমাদের রেজিস্ট্রেশনের কথা যেটা বলছেন, সেটা জুনিয়র হাই স্কুলের ক্ষেত্রে কোনো প্রযোজ্য নয়। প্রয়োজন নেই। যারা 9-এ পড়ছে, 9-এ পড়া অবস্থায় আমাদের প্রত্যেক বছরই রেজিস্ট্রেশনের ফর্ম দেয়া হয়। যখন 9-এ পড়ছে যে বছরের ছাত্র বা ছাত্রী, তাদের জুন জুলাই মাস নাগাদ, এবার আমরা হয়তো নির্দিষ্ট করে জুন মাসটাকে করি, কখনো কখনো হয়তো
বিশেষ পরিস্থিতিতে কয়েকদিন বা ১ মাস ২১ দিন আগে পরে হতে পারে। সেই সময় রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্যে এখন তো পোর্টালে, এখন ওই হাতে ফিল আপ করে ফর্ম জমা দেওয়া এইটা উঠে গেছে। সমস্ত জায়গা থেকেই উঠে গেছে। মানে আমি বলছি আমাদের পর্ষদ যেমন এইটা এখন আর করা হচ্ছে না, সেইরকম অন্যান্য হুম। বোর্ডগুলো মানে সংসদও এরকম করছে, অন্য জায়গাতেও তাই হচ্ছে। এতে অনেক কাজের সুবিধা হয়েছে, অনেক গতি বেড়েছে। তা আমাদেরও তাই পোর্টালের মাধ্যমে রেজিস্ট্রেশন ডেটাটা সংগ্রহ করা হচ্ছে স্কুল থেকে। তাহলে এখানে বলার ছাত্র এবং অভিভাবকদের কাছে যে প্রতি ছাত্র যখন ক্লাস 9 এ পড়বে, তখন ক্লাস 9 এর মাঝামাঝি সময় মানে জুন বা জুলাই এই সময় তাদের একটা রেজিস্ট্রেশন হবে, যারা তার পরের বছর পরীক্ষা দেবে। মানে এবছর ২৬ সালে যারা 9 এ পড়ছে তারা ২৬ সালে রেজিস্ট্রেশন করবে, যার প্রসেসটা শুরু হবে আ যদি জুন মাস হয়, তাহলে জুন মাস থেকে শুরু হবে রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এখন পর্ষদ ডিসেম্বর মাসে মানে ওই বছরে ছাত্র বা ছাত্রীটি ক্লাস 9 এ পড়াকালীন সে তার রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে এবং রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে তার রেজিস্ট্রেশন নাম্বারটাও জানতে পারবে। এ পরীক্ষা দিতে পারবে ২৬ সাল, ২৭ সালে সে টেস্ট পরীক্ষা দেবে। ২৮ সালের ফেব্রুয়ারি বা মার্চের প্রথম দিকে যে পরীক্ষা হবে, সেই সময় সে পরীক্ষার্থী। তার মানে 8 থেকে যখন 9 এ উঠলো মে মাসে, জুন মাসে, তারপরে 9 এ উঠার পর ৩ মাসের মধ্যে মোটামুটি তার রেজিস্ট্রেশনটা হবে এবং সেই রেজিস্ট্রেশনটা স্কুল থেকে করবে, তাই তো? একটু আপনাকে বলে নিই। হুম, আমাদের আমাদের স্টেটে, আমাদের রাজ্যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন তো আমাদের রাজ্যের একটা বোর্ড। একদম, একদম। এখানে আমাদের পরীক্ষা হয় ডিসেম্বর মাসে। মানে ডিসেম্বরের পরীক্ষাটা হয় সম্ভবত ১০ বা ১২ তারিখের মধ্যে পরীক্ষা শেষ করে নিতে হয়। একটা নির্দেশিকা থাকে কি প্রত্যেক স্কুল কি কোন পরীক্ষা? সময় করবে। টেস্ট? না। আমাদের ক্লাস 8 এর, ও ক্লাস আচ্ছা, আচ্ছা। 9 এর, ক্লাস ও 7 এর আচ্ছা, আচ্ছা, আচ্ছা। অ্যানুয়াল এক্সাম যেটাকে বলি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন তো ৩ ভাগ করে পরীক্ষা ও হয়। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। মানে পার্বিক অ যে ইভ্যালুয়েশন আচ্ছা, আচ্ছা। প্রতি পর্বের জন্যে, তার ও শেষটা, তৃতীয়টা, সেই 3rd আ এইটা যেটা করি আমরা, সেইটা বলা থাকে। টেস্ট পরীক্ষার ক্ষেত্রে, টেস্ট মানে সিলেকশন, আ যারা মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছে তাদের ক্ষেত্রে নভেম্বরের শেষের মধ্যে করতে হয়। হুম, আর অন্য সমস্ত ক্লাস যারা ক্লাসে ওঠার পরীক্ষা বসবে, তাদের সেটা ডিসেম্বরের ওই ১৫ তারিখের মধ্যে করে নিতে হয়। তাহলে আপনি যেটা বলছেন আবার আমি একটু মানে তথ্যগত দিক থেকে আরও কিছু আপনাকে ইনপুট দিই। এদের রেজাল্ট বেরোচ্ছে কিন্তু ২৫ থেকে ২৬ তারিখের মধ্যে। ও কারুর ২২শে ডিসেম্বর, কারুর ২৪শে ডিসেম্বর, কারুর ২৬শে ডিসেম্বর এরকম রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। হুম, হুম। এবং জানুয়ারি মাসের ২ তারিখ থেকে ভর্তি। আ ভর্তি এবং ক্লাস শুরু। ও ওই সময় একটা ওই বুক ডে থাকে, হুম, যেখানে ওই বইপত্রগুলো হুম। ওরা পায় ছাত্ররা। তাহলে ওরা প্রায় ৬ মাসের মতো মানে ৫.৫ মাস ৬ মাস ক্লাস করার পরে রেজিস্ট্রেশনের উদ্যোগটা শুরু হয় এবং ওরা যা ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো ঠিক মতো ইনফরমেশন আর নতুন করে দেওয়ার মতো কিছু থাকে না তো। কারণ সেই যদি স্কুলের ছাত্র বা ছাত্রী হয় তার সমস্ত ডেটা তো স্কুলেতেই আছে। সেইগুলো আপলোড করতে হয়, সঙ্গে যেটা লাগে একটা ছবি এবং তার নিজের হস্তাক্ষর, তার সিগনেচার, যেগুলো রেকর্ড করা থাকে ডেটাবেসে। এটা সব জায়গাতেই রাখতে হয়। হুম, তাহলে ছাত্র বা ছাত্রীটিকে উপস্থিত হতেই হবে তার ওই নিজের একটা পাসপোর্ট সাইজ ছবি দেওয়ার জন্যে হুম, আর তার ওই সিগনেচারটা দেওয়ার জন্যে। এবারে সবাই যদি সচেতন হয়, তাদের অভিভাবকরা যদি সচেতন হয় যে এই বছরে যখন ক্লাস 9 এ পড়ছে আমাদের বাড়ির ছেলে বা মেয়েটি, তার এই সময় একটা রেজিস্ট্রেশনের পদ্ধতি আছে। এইটাকে আমাকে করে রাখতেই হবে। সেই যদি অন্য জায়গাতেও থাকে তো তাকে আবার বাড়িতে আনিয়ে স্কুলে পাঠিয়ে এই কাজটা করে নিতে হবে। তা যদি হয় শুধুমাত্র স্কুলের হেডমাস্টার এনাদের যেরকম কিছু দায়িত্ব আছে সেরকম বাড়ির অভিভাবকদেরও আছে। তারা তাদের দায়িত্বটাও যদি পালন করে তাহলে আমার
মনে হয় আপনি দেখবেন যে একেবারে একজনেরও রেজিস্ট্রেশন বাদ যাবে না এইরকম অবস্থাতে পৌঁছনো এমন কিছু অসুবিধাজনক ব্যাপার নয়। ঠিকই বলেছেন। আপনি খুব সুন্দরভাবে বললেন। কিন্তু ধরুন স্কুলগুলো পোর্টালে এপ্লাই করবে। এটাতে আপনাদের বোর্ডের কোনো এখন আর ব্যাপার নেই। আগে যেমন জমা দিত হাতে গিয়ে, লোক না, গিয়ে। পোর্টালটা বোর্ডেরই পোর্টাল। আচ্ছা, আচ্ছা। মানে বোর্ড। পোর্টালটা বোর্ডের পোর্টাল এবং আমরা বলে দেবো যে অমুক তারিখ থেকে অমুক তারিখ পোর্টালটা ওপেন হবে। হুম, পোর্টাল একবার ক্লোজ হয়ে গেলে সে আর দিতে পারবে না। না। তবে ওই ছাত্রছাত্রীদের কথা ভেবে বারংবার পোর্টাল খোলা হয়। এই বছরই তো ২৬ সালে পরীক্ষা হলো। হুম, এই বছর যারা পরীক্ষা দিয়েছে তাদের যখন রেজিস্ট্রেশন করার সময় হয়েছিল, তারপরে আরও ৫ বার আমরা পোর্টাল খুলে হোক তাদের স্কুলের আ মাস্টার মশাইদের, মানে প্রধান শিক্ষক, প্রধান শিক্ষিকাদের ডেকে নিয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের কিন্তু আমরা সুযোগ দিয়েছি। কিন্তু যেটা হয় যে প্রত্যেকবার যখন সুযোগ দেয়া হয় এবং পোর্টাল খুলতে হয়, আপনি বুঝতে পারছেন যে একটা পোর্টাল সেটা অনেক কাজেতে ব্যবহার হবে। এনরোলমেন্টটা মানে পরীক্ষার জন্যে যারা ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপ যেটাকে আমরা বলি সেইটাই হচ্ছে এনরোলমেন্ট। যা থেকে অ্যাডমিট কার্ড আমরা ইস্যু করব, একই পোর্টাল থেকে একসঙ্গে সবগুলোকে তো চালাতে পারবো না। না। তাহলে সেইটাকে স্টপ করতে হবে। এইটা সবাইকে বুঝতে হবে যে পর্ষদ পারলেই দিতে পারত, কেন দিল না? কাজ করতে গেলেই বোঝা যাবে যে এই কাজেরও পদ্ধতিগত অসুবিধে কি আছে। সেই পদ্ধতিগুলো, অসুবিধেগুলো ওভারকাম করার জন্যই আমরা সবসময় লোকের কাছে বলছি, স্কুলের কাছে বলছি, আমরা আমাদের ওয়েবসাইটের মাধ্যমে বলছি যে এইগুলো এই টাইমের মধ্যে করুন এবং সেইটা করা শুধু একটু সচেতনতা। এই সচেতনতা আনার জন্যে সবাই, একটা অভিভাবক হয়তো আমার ওয়েবসাইট দেখতে পাবে না। কিন্তু ওয়েবসাইটে আমরা নোটিফিকেশনগুলো করছি টু দ্য হেডমাস্টার, টু দ্য হেড অফ দ্য ইনস্টিটিউশন, এইভাবে করছি। সেইগুলো যদি নোটিশ বোর্ডে ডিসপ্লে করে দেয়া যায়, হুম। সেইগুলো যদি ক্লাসেতে গিয়ে একবার পড়ে দেয়া যায়, তাহলে তো অনেক আ গ্রহণযোগ্যতা বাড়বে। মানে অনেকে সেটা জানতে পারবে। এই পদ্ধতিগুলো স্কুল করতেই পারে। না, কিন্তু আপনাদের আমরা শুনেছি এই যে অভিযোগ আছে রেজিস্ট্রেশনের টাইম মতো করতে পারেনি বা ফর্ম ফিল আপ করতে পারেনি। তার জন্য নাকি লেট ফি নাকি এখন মারাত্মক হয়ে গেছে। ২,০০০, ৩,০০০ এখন দিতে হয়। ঘটনা কি সত্যি? আমি আ ঐরকম টাকার হিসাব তার মধ্যে একেবারেই যাব না। হুম, যদিও আপনি ২,০০০-৩,০০০ যেটা বললেন, সেটা নয়, তার থেকে অনেক বেশি। এবং সেই টাকা মানে কত টাকা দেয়া হবে, ডিলেড প্রসেসিং ফিস বলে এইটা নির্দিষ্ট করে দেয়া হয়েছিল আ ২৫ সালে। যখন অনেক পরে যারা এসেছিল রেজিস্ট্রেশন, এনরোলমেন্ট করতে, রেজিস্ট্রেশন করতে, যখন আমাদের পক্ষে সম্ভব ছিল না, মানে পর্ষদের ক্ষেত্রে যেকোনো একটা লোক এলো বা স্টুডেন্ট এলো, প্রত্যেককে আসতে হবে স্কুলের তরফ থেকে। কারণ এরা সব রেগুলার স্টুডেন্ট। হুম, কেউ মানে প্রাইভেটে এসে তো পরীক্ষা দিচ্ছে না। তাহলে কোনো স্কুলের নাম নিয়ে আসতে হবে। হুম, স্কুল যখন এলো আমরা বললাম যে, "দেখুন, এই প্রসেসটা আবার যদি রিওপেন করি তাহলে অনেক রিস্ক থেকে যাচ্ছে। যে রিস্কটা নেয়া ঠিক হবে কিনা আমাদের অনেক চিন্তাভাবনা করতে হচ্ছে এবং আমরা মনে করছি এটা নেয়া বোধহয় ঠিক হবে না।" খুব সাধারণভাবে যেকোনো লোক ভাবতেই পারেন, যেকোনো অভিভাবক ভাবতেই পারেন, তারা বিচারের আশায় আদালতে গেল, হাইকোর্টে। আপনি যে টাকার কথা বলছেন, সেই টাকাটা হাইকোর্ট নির্ধারিত ডিলেড পেমেন্ট ফিজ ও আচ্ছা। এবং সেইখানে পার স্টুডেন্ট, মানে একটা স্কুলে যদি ৩৪ জন বা ৩৭ জন তখনও পর্যন্ত বাকি থেকে থাকে, মহামান্য আদালত বলেছিল পার স্টুডেন্ট ৳১০,০০০ করে। ওরে বাবা! গরিব এ লোকরা দিতে পারবে? না, এবং এইটা ইম্পোজ করা হয়েছিল স্কুল থেকে দেয়া হবে। মানে সেই অর্ডারগুলো আমাদের খুব সযতনে রাখা আছে। সেইজন্যে আমি সাহস করে আ হুম, বা মানে মাইকের সামনে এটা বলতে পারছি। হুম। এইটা কিন্তু আদালত নির্ধারিত তাহলে তো কিছু করার নেই। একেবারেই। হুম, এবং শুধু তাই নয়, এবছর সেই এটাকে ধরেই আমরা চেষ্টা করেছিলাম, যাদের তখনও পর্যন্ত হয়নি, মানে এনরোলমেন্টের আগে, হুম, মানে পরীক্ষার কয়েকদিন আগে, তখন ওই স্কুলের
টিচারদের ডেকে, স্কুলের হেডমাস্টার মশাইদের ডেকে সেইটাই আমরা ফলো করেছিলাম। গতবার যেটা আদালত নির্ধারণ করে দিয়েছিল, একজন আমাদের এই আ আমরা যে ক্ষুদ্র চেষ্টা যেটা করেছিলাম সেইটাকে বাইপাস করে আদালতে গিয়েছিল। আদালতে এই শিক্ষা সংক্রান্ত জিনিসগুলো যেখানে দেখা হয়, কিন্তু আ যিনি বিচারক বদলে গিয়েছেন এবছর। কিন্তু রায়টা ওই একই ছিল এবং একই অ্যামাউন্ট এবছরও একটাই ডিসিশন হয়েছে, সেখানেও ওই একই টাকা একবারে অর্ডারে লেখা আছে। এইটাতে পর্ষদের কিছু নয়। না, বিশেষ করে এইটা অনেকের হয়তো মনে হতে পারে। এটা এইটা আমারও তো মনে হয়েছিল। আপনার আমি মাধ্যমে আমি বললাম হুম, এবং আমি কাজ করতে গিয়ে যেটা পেয়েছি হাতে সেইটাই বললাম। বাহ! এটা খুব ভালো জিনিস জানা গেল। আর কেন আপনাকে দেখেছি বা খোঁজ পেয়েছি, আপনাকে অনেক সময় আপনি কোর্টের ব্যাপারটা পুরোটাই আপনি দেখেন। যখনই কোর্টে যত কিছু হয়, স্কুলের ডিসপিউট, স্টুডেন্টদের ডিসপিউট, বিভিন্ন বিষয়ে আপনাকে কোর্টে খুব বেশি ছোটাছুটি করতে হয়। ফলে কোর্টের ভালো বিষয়। আচ্ছা, একটা জিনিস জানতে চাইছি, 9 এ তো রেজিস্ট্রেশনটা হলো। যে ছেলেটি 9 এ উঠলো, 2 তারিখ থেকে ক্লাস শুরু হলো জানুয়ারি মাসের। তারপর সে জুন, জুলাই মাসে রেজিস্ট্রেশনটা হলো। কিন্তু কোনো কারণে তারপরে সে অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেল। সে বা ওই স্কুলে একটা ছেলে ভর্তি হলো, যার রেজিস্ট্রেশন আগের স্কুলে হয়নি। তো তখন কি নভেম্বর, ডিসেম্বর মাস পেরিয়ে গেছে। তখন কি তার রেজিস্ট্রেশন হবে? এটা ১ নম্বর। আর ২ নম্বর, ক্লাস 10 এ উঠার পর কি ট্রান্সফার হওয়ার হওয়া যায়? নতুন করে রেজিস্ট্রেশন করা যায়? এই দুটো প্রশ্ন আমার এই ব্যাপারে আছে। আচ্ছা, এই প্রশ্ন সাধারণভাবে অন্য কারুর কাছ থেকে পাওয়ার ক্ষেত্রে আমারও মনে হয় যে অন্য কেউ হয়তো করবেন না। যেহেতু আপনি এই বিষয়ে অনেক বেশি ওয়াকিবহল, ওইজন্যে তাপসদার কাছ থেকেই সম্ভব এইরকম প্রশ্ন আসার। আপনাকে আ আমি যতটা কাজ করতে দেখেছি সেইটাই শেয়ার করি। আমি শুধু নিয়মটা বলছি না। নিয়মের আগের কথা কিছু বলছি। ১ম হচ্ছে, সমস্ত বোর্ডই চেষ্টা করে যে পর্যায়ে পৌঁছলে নিজেদের কাজটা আ করলে, জোর করে করলে বাকি সমস্ত ছাত্রছাত্রীদের হুম, ক্ষেত্রে একটা অসুবিধের, একটা প্রতিবন্ধকতার সৃষ্টি হতেও পারে। সেই পরিস্থিতিতে যতক্ষণ না পৌঁছচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু কোনো বোর্ড ছাত অন্য ছাত্রছাত্রী যারা এখন পরীক্ষা দিতে চাইছে তার সংখ্যাটা যত কমই হোক না কেন, তাদের কখনো ফেরায় না। অর্থাৎ যদি আমরা বলি যে মানবিক দিকটা, মানবিকতা, এইটা বোর্ডগুলোর অনেক বেশি। এবং এটা আমি বলতে পারি যে অন্য কেউ যদি বলে যে আমার ছেলেদের পরীক্ষা দিতে দেয়া হলো না, আরেকটু মানবিক হলে পারত। আমি বলব যে বোর্ডের থেকে বা যেকোনো বোর্ডের থেকে মানবিক কাজ অন্য কেউ বেশি করে দেখাতে পারবে এটা আমি বিশ্বাস করি না। কারণ আমাদের কাজ করতে হয় প্রায় ৯.৫ লক্ষ থেকে ১০ লক্ষ স্টুডেন্টের কথা, এবং সবাইকে সমানভাবে দেখবার চেষ্টা করা হয়। যেটা বলছিলাম না, যে যদি আমরা কাজটা করি, মানে আজকে ৮ জন আমার কাছে এসছে বা অন্য কোনো বোর্ডের কাছে এসছে, শেষ মুহূর্তে তাদের করা হবে কি হবে না, তাদের এনরোলমেন্ট দেওয়া হবে কি হবে না, অ্যাডমিট দেওয়া হবে কি হবে না, রেজিস্ট্রেশন অনেকদিন করেনি, সেখান থেকে দিতে গেলে কি অসুবিধে, ওই স্টেট বোর্ডগুলোকে যেটা ভাবতে হবে আমার মনে হয়, মানে ভাবা উচিত যারা প্রশাসনিক এতে আছেন, সেটা হচ্ছে যে এই ১০ জনের কথাটাই শুধু ভাববো? আমার ৯,৭০,০০০ মাইনাস ১০, ৯,৬৯,৯৯০ জনের কথাটা কি অন্য কেউ ভাববে? বোর্ডেরই তো দায়িত্ব যে তাদের কথাও ভাবা। তাহলে তাদের অসুবিধে হওয়ার সম্ভাবনা যদি থাকে, তাহলে কিন্তু বোর্ডের ক্ষেত্রে উচিত হবে যে তাদের অসুবিধের জায়গাটা না সৃষ্টি করা। কারণ তারা সমস্ত কিছু নিয়ম মেনে সময়ে করেছে ওই ৯,৬৯,৯৯০ জন। এইটাই হচ্ছে তফাৎ। এইটা আমরা আম বোঝাবার চেষ্টা করি যারা সামনে আসেন। না, আর আপনার প্রশ্নটা অন্য ছিল। আপনি নিশ্চয়ই সেটা আমার কাছ থেকে জানবার চেষ্টা করবেন। আমি বলি, রেজিস্ট্রেশন হচ্ছে ছাত্র ধরে
আজকে এক স্কুলে ১৫ জন স্টুডেন্ট আছে। ১৫ জনকে রেজিস্ট্রেশন দেয়া হলো। ওই ছাত্রটি তার বাবার নাম, মায়ের নাম রেকর্ড করে, তার ডেট অফ বার্থ রেকর্ড করে আমরা তাকে রেজিস্ট্রেশন দিচ্ছি আজকে যে স্কুলে আছে সেই স্কুলের ছাত্র হিসেবে। কিন্তু একটা রেজিস্ট্রেশন পাওয়া মানে আহ, পায়ে বেড়ি পড়ে গেল, সে আর অন্য স্কুলে ট্রান্সফার হতে পারবে না, এটা একেবারেই নয়। আমরা এরকম অনেক ছাত্রছাত্রী পাই যারা ক্লাস 9-এর পরে ক্লাস 10-এ অন্য স্কুলে ট্রান্সফার নিয়ে এসছেন। তাদের নতুন করে রেজিস্ট্রেশন করার কোনো প্রয়োজনীয়তা নেই। ওই রেজিস্ট্রেশনটাই থাকবে। ওই ডেটাটা আমাদের কাছে প্রিজার্ভ করা আছে। আমরা কি বলি? একটা ছোট্ট উদাহরণ দিয়ে বলছি যে স্কুল মানে স্কুলটার নাম অ্যাজ ইফ হুম, স্কুল থেকে কেউ রেজিস্ট্রেশন নিয়েছে। অনলাইনে তো কাজ হচ্ছে। এই ছাত্রটি যখন মাধ্যমিকের পরীক্ষার্থী হবে তখন পোর্টালেতে এর নাম অটোমেটিক আমরা আপলোড করে দেবো। স্কুল শুধু সিলেক্ট করবে যে আমার স্কুলের আমি এতজনের নাম রেজিস্ট্রি করেছিলাম, সিলেক্ট করবে, সেইটা এনরোলমেন্টের জন্যে প্রসেস হয়ে যাবে। এবার ফিস জমা দিতে হবে। এবার এই যে নামগুলো আমরা স্কুলের কাছে পাঠাবো, স্কুলে অন্য আরেকজন ছাত্র বা ছাত্রী এক্স যাকে বলছি, সে তো রেজিস্টার্ড হয়ে আছে। তার মানে আমার ডেটাবেসে তার নামটা উঠবে ওই স্কুলেতে। এবার সে ট্রান্সফার হয়ে চলে গেল স্কুলে। আমাদের কাছে ঠিক টাইমে যদি ইনফরমেশানটা আসে, ইনফরমেশান আমরা নোটিফাই করে দিই। মানে এইটা একটু বলি, আমরা মানে কোনো বোর্ড হুম, হুইমজিক্যালি কিছু করে না। তাদের আলাদা করে নোটিফাই করতে হয়। আমরা নোটিফাই করে দিই। এই বছরের জন্যে ডিসেম্বরের শেষে নোটিফাই করে দেয়া হয়েছে 25 সালের ডিসেম্বরে, যে জানুয়ারির এত তারিখ থেকে মার্চের 31-এর মধ্যে তোমাদের এই জিনিসগুলো স্কুলের মারফত হয়ে বোর্ডকে জানাও। এবং আমরা সেইগুলো রেকর্ড করি। আমরা কি রেকর্ড করি? যে এই স্টুডেন্টটার রেজিস্ট্রেশন নাম্বার পড়ে গেছে এ অন্য স্কুলেতে, অর্থাৎ স্কুলেতে সে ট্রান্সফার নিয়েছে। তাহলে স্কুলেতে তার নামটা যাতে পোর্টালে ওঠে এনরোলমেন্টের সময়, সেই ঠিক আছে। চেষ্টা করি। এবার যদি কেউ আমাদের কাছে সেই তথ্যটা না পাঠায়, এর নামটা তো স্কুলেতে আছে, এ কান্নাকাটি যত বেশি করেই করুক না কেন, আমি তো আর কিছু করতে পারবো না। এর নামটা তো স্কুলের পোর্টালে আছে। হুম, এই কাজগুলো শেষ মুহূর্তে যদি করতে হয়, তাহলে ওই সমস্ত প্রসেসটা একটা ঘেঁটে যাওয়ার সম্ভাবনা থাকবে। সেইটা ওই যেটা বললাম, ওই ৯,০০,০০০ কত ৬৯,৯৯০ জনের ক্ষেত্রে একটা অসুবিধে হতে পারে। ঠিক আছে। আচ্ছা, আরেকটা জিনিস জিজ্ঞেস করছি। ধরুন, যে সাবজেক্টগুলো আছে, যে রেজিস্ট্রেশন যখন করেছিল, 9 এ যখন পড়তো রেজিস্ট্রেশন করেছিল, তখন যে সাবজেক্টগুলো ও নিয়েছিল, পরে মাধ্যমিক পরীক্ষার আগে ও মনে করলো না আমাকে অ্যাডিশনাল একটা যোগ করতে হবে, বা আমাকে অ্যাডিশনালটা বাদ দিতে হবে, বা অন্য সাবজেক্ট আমার নিতে হবে, এটা বাদ দিতে হবে। সেটি করা যাবে? আমি দুটো জিনিস বলি। রেজিস্টার্ড স্টুডেন্ট একবার রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আলাদা করে অপশনাল সাবজেক্ট যোগ করা হয় না। কেউ যদি বলে যে আমি এটা পরীক্ষা দেবো না, হুম, আমার রেজিস্ট্রেশনের সময় দেখানো আছে, এইটা অপশনাল সাবজেক্ট হিসেবে দেখানো আছে। পর্ষদের পরীক্ষায় মানে মাধ্যমিক পরীক্ষায় ওটাকে অপশনাল বলে। হুম, যে অপশনাল সাবজেক্টের জন্যে শুধু পরীক্ষায় বসা, পরীক্ষার ইভ্যালুয়েটেড হওয়ার পরে তার যা মার্কস হবে সেই মার্কসটা মার্কশিটেতে ডিসপ্লেড হবে, এবং টোটালেতে তার কোনো ইমপ্যাক্ট থাকবে না। অর্থাৎ যোগও হবে না, বিয়োগও হবে না। সেটা শুধু শো করা হবে। কেউ এরকমও আছে যে যার রেজিস্ট্রেশন করার সময় একটা অপশনাল সাবজেক্ট দেখানো হয়েছে, হুম। কিন্তু সে পরীক্ষায় বসলো না। আপাতভাবে তার কোনো ক্ষতি হবে না যদি সে পরীক্ষায় রেজিস্ট্রি করার পরেও না বসে। আচ্ছা, আচ্ছা। এটা ভালো খবর এটা। সে যদি নতুন করে অপশনাল নিতে যায়, তাহলে অ্যালাউ করা হয় না। অ্যালাউ তো মানে দুম করে আজকে তাপসদা আমি বলি যে আমি মনে করলাম যে আমি এইটাও করব। আরে এইটা করবে? তুমি তো রেগুলার স্টুডেন্ট। হুম,
তুমি ঠিক করলে তো হবে না, স্কুলের এইচএমকে তো বলতে হবে, না হলে তোমাকে পড়াবে কে ওই জিনিসটা? একদম ঠিক। তাহলে স্কুলের মারফত আসবে। হুম, কিন্তু এটা চেঞ্জ করার ক্ষেত্রে আমাদের কিছু অসুবিধা আছে। যদি ভুল বলে যে আমি ভুল করে এইটা করেছি, তাহলে নিশ্চয়ই চেঞ্জ করার সুযোগ থাকবে। আর পরীক্ষায় বসাটা কম্পালসারি নয়, মানে ওই অপশনাল পরীক্ষায়, সেইটা চেঞ্জ করতে কেউ যদি চায়, তাহলে ওই স্কুলের হয়ে, মানে স্কুল থেকে ফরওয়ার্ডেড হবে। সাধারণত আমরা করি না, কিন্তু একেবারেই করা হবে না সেইটা আজকে আমি মাইকের সামনে বলবো না। সবই পরিস্থিতির ওপর নির্ভর করে। হয়তো ভুল হয়ে গেছে, হয়তো স্কুলেতে নতুন করে ওই সাবজেক্টের টিচার এসেছেন, এই সব কিছুর ওপরেই নির্ভর করে। তবে তথ্য একটা দিই, সাধারণভাবে যত ছাত্র বা ছাত্রী একসঙ্গে করে কোনো বছরের পরীক্ষায়, ফাইনাল পরীক্ষায়, মাধ্যমিক পরীক্ষায় পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে, হুম। তার 9 থেকে 11% ছাত্রছাত্রী যার অপশনাল সাবজেক্ট থাকে, বাকিদের থাকে না। তাহলে তারা বসে না। অপ্ট করে না। পরীক্ষায় বসে না। না, অপ্টই করে ও না। তারা নেয় না। কোনো চুজ করে না যে আচ্ছা, আচ্ছা, আমার আচ্ছা। আমার এইটা অপশনাল সাবজেক্ট হিসেবে আমি পড়তে চাই, এটা বলে না। আবার যারা অপ্ট করে তার মধ্যে বেশ কিছু ছাত্রছাত্রী পরীক্ষা দেয় না, এটাও ঠিক। তাহলে এই পরীক্ষা, এখানে পাস মার্কটা কোনো ব্যাপার নয়, কত নম্বর পেয়েছে, কারণ সেইটা টোটালের মধ্যে আসে না। আচ্ছা, আরেকটা জিনিস আমি একটু পুরনো এতে যাই, আপনি বলেছিলেন ক্লাস 10 এ নতুন করে যদি কেউ রেজিস্ট্রেশন করতে চায়, 9 এ হয়নি। এখানে বললাম যে একটা মানবিক দিক তো সবসময় থাকে। যদি স্কুলের ভুলে কেউ ক্লাস 9 এ রেজিস্ট্রি করতে না পেরে থাকে, সে পরীক্ষা দিতে ইচ্ছুক, সে একজন রেগুলার স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করছে। স্বাভাবিকভাবে যেকোনো স্কুল বোর্ড, যেকোনো অ্যাডমিনিস্ট্রেশনের লোক তার জন্যে একটা সুযোগ সৃষ্টি করার চেষ্টা করবে। বোর্ডও তাই করে, অন্য সবাই তাই করে। ক্লাস 10 এ হলেও তার রেজিস্ট্রেশন করিয়ে দেয়। এবং শুধু তাই নয়, এবছরও আমি বলছি, আমাদের তো পরীক্ষা হয়ে গেছে 2026 এর হুম। মাধ্যমিক। এই 2026 এর পরে হচ্ছে 27 এর মাধ্যমিক। 27 এর মাধ্যমিক যারা দেবে তারা 25 সালে রেজিস্ট্রি করে ফেলেছে। কিছু ছাত্রছাত্রী আছে যারা রেজিস্ট্রেশন করতে পারেনি, স্কুল তাদের করাতে পারেনি, তারা স্কুলের কাছে ঠিক টাইমে যায়নি। প্রতি বছরের মতো এবছরও আমাদের কাছে সেই তথ্য আসা শুরু হয়ে গেছে। হুম। এই বছর আর কয়েকদিনের মধ্যেই বোর্ড নোটিফিকেশন করবে যে তোমরা যারা এই সাত সুযোগটা কাজে লাগাওনি, আবার নির্দিষ্ট করে এই 7 দিন বা 10 দিনের মধ্যে রেজিস্ট্রি করো। মানে একটা নোটিফিকেশন আসবে, যারা নোটিফিকেশন 27 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে এটা প্রতি বছরই আসতে আসে, থাকে। তো সুযোগটা থাকলো আরকি। মানে ক্লাস 10 হয়ে গেছে, 9 তো পাস করেছি, এবার রেজিস্ট্রি করতে গেলে আবার ঘুরে 9 এ গিয়ে ভর্তি হতে হবে। হুম, এত কঠোর কোনো স্কুল বোর্ডই না, হয় না। আপনি যেটা মুখে বলছেন, কিন্তু কাগজে এসে দেখা গেছে প্রচুর অভিযোগ আছে বোর্ডের বিরুদ্ধে, কাউন্সিলের বিরুদ্ধে থাকে। অনেকগুলো অভিযোগ করে, বিক্ষোভ করেন যে, "না, আমাদের টাইম এতগুলো ছেলের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেল। তাপসদা, টাইম মতো ফর্ম আজকে ফিল আপ যেমন হয়নি।" আপনি সুযোগ দিয়েছেন, আমাকে সামনাসামনি প্রশ্ন করছেন, আমি উত্তর দিতে পারছি। যেকোনো জায়গায়, যেকোনো মিডিয়াতে, প্রিন্ট মিডিয়া হোক, ইলেকট্রনিক মিডিয়া হোক, আমাদের কথা যদি শুনতে চায়, তখন সেখানে ব্যাখ্যা করে বলার বলে সুযোগ পাই। না, আর না মিডিয়াকে হলে বললে ওই একদিক শুনে যদি কেউ ঠিক বিচার এটা করে দেয়, আমার তো এটা কিছু এটা করার এটা নেই। এটা ঠিকই। আচ্ছা, এবারে ওটা আপনাকে অন্য কথা জিজ্ঞেস করি। যে আপনাদের প্রায় ৯,০০০ স্কুল, ৯ ৫ ১৪-১৫,০০০ স্কুল এবং তাদের পড়াশোনা হচ্ছে। কিন্তু এদিকে এসএসসি দীর্ঘদিন ধরে বন্ধ, টিচার রিক্রুটমেন্ট। এদিকে ২৬,০০০ ছেলেমেয়েদের নাকি চাকরি চলে গেছে। তো এইটা প্রভাব পড়ছে না ছেলেমেয়েদের পড়াশোনার ক্ষেত্রে? কারণ ৭ মাস, ৮ মাস ওরা টাইম পাচ্ছে। 9 থেকে 10 এ পরীক্ষা মাধ্যমিক দেওয়ার আগে। অথচ স্কুলের পরিকাঠামো ঠিক নেই, এগুলো অভিযোগ আসে। শিক্ষক নেই অনেক স্কুলের। তাতে কি ওদের অসুবিধা হচ্ছে না? আপনি কি মনে করেন? অসুবিধে হচ্ছে কিনা আমি এইভাবে বলতে পারবো না। আমি শুধু বলি, মানে আপনার মাধ্যমেই আপনার দর্শকদের কাছে পৌঁছে দিতে চাই যে আমরা সবাই যদি সামনের দিকে তাকাবার চেষ্টা করি। প্রথমত, যে আমার কাছে খুব আ নিটোল তথ্য নেই যে যেটা থেকে আমি সঙ্গে, সঙ্গে আপনাকে এখন উত্তর দিতে পারবো। এটা একটা। দ্বিতীয় হচ্ছে, আমি কিন্তু এটা জানি যে স্কুল সার্ভিস কমিশন নতুন একটা রিক্রুটমেন্ট প্রসেস শুরু করে দিয়েছে, নোটিফিকেশন হয়ে গেছে।
মহামান্য সুপ্রিম কোর্টের কাছে এইটাও বলা হয়েছে সম্ভবত অগাস্ট মাসের মধ্যে, 31শে অগাস্টের মধ্যে এই 11-12 ক্লাসের জন্যে শিক্ষক রিক্রুটমেন্ট, 9-10 ক্লাসের জন্যে শিক্ষক রিক্রুটমেন্ট, গ্রুপ সির সাবস্টাফ রিক্রুটমেন্ট মানে স্কুল যে কর্মী, এবং গ্রুপ ডি রিক্রুটমেন্ট, সেইটা সমস্তগুলো গ্রুপ সি গ্রুপ ডির কথা বলা নেই, শুধু শিক্ষকদের ক্ষেত্রে বলা আছে যে অগাস্টের মধ্যে হবে। এবং গ্রুপ সি গ্রুপ ডি যার পরীক্ষা এই 1 মার্চ এবং 8 মার্চ হবে, নোটিফিকেশান হয়ে গেছে, তাহলে এই কাজগুলো চলছে। আমরা সবাই এই আশা করি যে এই রিক্রুটমেন্টটা সঠিকভাবে কমপ্লিট করে তাদের আবার রিক্রুট করা যাবে, তারা স্কুলে স্কুলে ছড়িয়ে যাবে, এবং তখন পরিস্থিতি এখন যাই থাকুক না কেন তার থেকে অনেক ভালো হবে। এইটাই আমাদের মানে হ্যাঁ, উচিত হবে সবাই মিলে করার, নিশ্চয়ই সেটা আশা করার। আপনি আশা এখন করছেন। যদি আমার হয় যে এই এতজনকে যে রিক্রুট করা হবে, তারা এখন নেই বলেই তো রিক্রুট হবে, মানে স্কুলে সেই হুম, ভ্যাকেন্সিটা আছে, তাহলে স্বাভাবিকভাবেই এটা ধরে নেওয়া যায় যে সেখানে কিছু না কিছু অসুবিধের বাতাবরণ থাকতেই পারে। কিন্তু আমি যেটা বললাম যে যদিও থাকে, খুব তাড়াতাড়ি সেইটা কেটে যাবার সম্ভাবনার সৃষ্টি হয়েছে। হ্যাঁ, তার কারণ আমি যেটা পড়েছি, ঠিক না ভুল আমি জানি হুম, না। প্রায় ৪৫ থেকে ৫০,০০০ শিক্ষকের পদ খালি আছে দীর্ঘদিন ধরেই এটা। তারপরে আপনার এসআইআর এর জন্য অনেক শিক্ষকদের ওখানে নিয়োগ করা হয়ে গেছে। ফলে আপনি যে পরীক্ষাটা নিলেন, তার পরীক্ষার যে বিশাল কর্মকাণ্ড, কারণ আমি উচ্চ মাধ্যমিকে ছিলাম তো, আমি জানি কিসব কর্মকাণ্ড করতে হয় এবং পুরোপুরি শিক্ষক নির্ভর। সেখানে কিন্তু আপনি কয়েক মাস ধরেই আপনি শিক্ষককে পাচ্ছেন না। পরীক্ষার প্রস্তুতির ক্ষেত্রে পাননি, পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে পাননি, এবার খাতা দেখার ক্ষেত্রেও এটা আসছে। তো সুতরাং এই যে বিরাট যে গ্যাপ, সেটাকে আপনি কীভাবে ভাবছেন যে এই মার্চ মাসে নিয়োগ-টিয়োগ হয়ে যাবে, তখন আপনি তারপরে শুরু করতে পারবেন? না, নিয়োগ মার্চ মাসের মধ্যে হবে না। হুম, শিক্ষক নিয়োগ যেটা সুপ্রিম কোর্টে বলা আছে যে ৯-১০ এবং ১১-১২, হুম, ৯-১০ হচ্ছে একটা গ্রুপ, আর ১১-১২ একাদশ-দ্বাদশ আর একটা গ্রুপ, এইগুলো ৩১শে অগাস্টের মধ্যে হয়ে যাবে, এটা বলা আছে। আমি বলেছি গ্রুপ সি গ্রুপ ডির যেহেতু নোটিফিকেশান হয়ে গেছে, রিক্রুটমেন্ট এক্সাম হচ্ছে ওই ১ তারিখ, মার্চের ১ তারিখ এবং মার্চের ৮ তারিখ, অর্থাৎ ওই প্রসেসটাও চলবে। এখন সমস্ত জিনিসটাই শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে অসুবিধেটা মার্চ মাসের মধ্যেই যে রিজলভ হবে এটা আমি বলছি না। কিন্তু আমার দিক থেকে আমার অভিজ্ঞতা একটা আপনার সঙ্গে এখানে শেয়ার করতে চাই। পরীক্ষার মতো একটা সেনসিটিভ জিনিস, মাধ্যমিক পরীক্ষার মতো, মাধ্যমিক পরীক্ষা যেকোনো রাজ্যে আ সবচাইতে বহুল চর্চিত একটা বিষয়। সমস্ত রাজ্যেই। মানে যতগুলো রাজ্যে এরকম স্টেট বোর্ড আছে এবং পরীক্ষা হয়। কারণ অনেক ছাত্রছাত্রী পরীক্ষা দেয় ১ নম্বর। দ্বিতীয় হচ্ছে স্কুল গোয়িং স্টুডেন্ট যারা, তারা ১ম একটা বড় পরীক্ষার সামনাসামনি হয় মাধ্যমিকে। এবং বাড়ির প্রত্যেকে, মানে তার নিজের আত্মীয়স্বজন, সেই বাড়িতে যারা আ সহযোগী হিসেবে যুক্ত আছে, হুম। সেই রান্না করার আ মাসি থেকে আরম্ভ করে বাড়ির কাজের সবাই কিন্তু বাড়ির ছেলেটি বা মেয়েটি যে মাধ্যমিক পরীক্ষার্থী, পরীক্ষায় দিতে যাবে, সবাই খুব একবারে টেনসড হয়ে থাকে। হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা বারংবার শুনেছি যে শুধুমাত্র শিক্ষক বলব না, অনেক সরকারি অফিসার দরকার হয় একটা পরীক্ষা করতে। আপনি জানেন নিশ্চয়ই। ডিআই অফিসের সমস্ত অফিসাররা আমাদের এই পরীক্ষা ব্যবস্থার সঙ্গে সম্পৃক্ত হয়ে যায়। হুম, তারা, আমরা বলি যে অফিসার ইনচার্জ, তারাই দায়িত্বটা, অনেক বড় দায়িত্ব তারা পালন করেন। আমাদের বারংবার এই রকম শুনতে হয়েছে যে ওনারা সবাই তো ইলেকশনের কাজে ব্যস্ত হয়ে পড়েছেন। অনেক শিক্ষক ইলেকশন সংক্রান্ত কাজে ব্যস্ত হয়ে পড়েছে, নির্বাচন সংক্রান্ত, সেটা এসআইআরই হোক বা অন্য কোনো কাজই হোক। আমি ঠিক ভেঙে তো জানা নেই, বলতে পারবো না, ওখানে ইনভলভ নয়। তবে বুথ লেভেল অফিসার হিসেবে আমাদের অনেক শিক্ষক নিয়োগপত্র পেয়েছিলেন, তারা কাজ করছেন, এখনও করছেন, এবং তারা নিশ্চয়ই
ভালোভাবে কাজ করেছেন, না হলে কাজটা এতটা পর্যন্তই বা এগোলো কী করে। কিন্তু এটাও ঠিক, একজন টিচার তাকেই নিয়ে নেওয়া হয়েছে এটা ব্যাপার নয়। আমার একটা স্কুলে ৪৬ জনের মধ্যে হয়তো ৬ জনকে নেওয়া হয়েছে। বাকি ৪০ জনকে আমি পাবো। সেই ৪০ জন ইচ্ছুক লোক যদি আমি পাই, তাহলে আমার কাজের কক্ষনো অসুবিধে হবে না। হ্যাঁ, যেটা যে জিনিসের ওপর বিশ্বাসটা রেখে আমরা এই মাধ্যমিক পরীক্ষাতে দেখলাম যে একেবারে কোনো রকম নির্বিঘ্নে পরীক্ষাটা তোলা গেল। অনেকেই আমাদের কাছে, আমাদের কাজে সংশয় প্রকাশ করেছিল যে এরা বোধহয় পরীক্ষার সময়, সময় এসে কি না কি করে ফেলবে। আমরা কিন্তু কোনো রকম অসুবিধে ছাড়া পরীক্ষাটা শেষ করতে পেরেছি। আমাদের যারা অফিসার ছিলেন তারা খুব সুন্দর কাজ করেছেন। আমাদের কোনো দিন অসুবিধে হয়নি। কোনো ওই অনুযোগ অভিযোগ আমাদের তরফ থেকেও নেই, অন্য দিকের তরফ থেকেও নেই। তাহলে কি মানে তবে কি এটা শুনছিলাম, কাগজে দেখছিলাম, আপনারা কি পরীক্ষার কাজে যেহেতু শিক্ষক অপ্রতুল, সেজন্য কি আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মী, সিএডিসি এরকম কি কোনো জায়গা থেকে নিয়ে সেন্টার ইনচার্জ, অফিসার ইনচার্জ এই দায়িত্ব দিয়েছিলেন এরকম? কাগজে কি একটা দেখলাম কালকে না কদিন আগে। আমি বলি, কাগজে একটা কিছু বেরিয়েছে আমি দেখেছি, আমার চোখেও এসছে। হুম, সেটা মাধ্যমিক পরীক্ষা সংক্রান্ত নয় খবরটা, আচ্ছা, এটাও আমার চোখে এসছে। আচ্ছা, আচ্ছা। আর মাধ্যমিক পরীক্ষা নিয়ে আমি বলতে পারি যে একটিও ইনসিডেন্ট এরকম হয়নি। কোনো জায়গায় সরকারি অফিসার ছাড়া, কোনো জায়গায় ডিআই অফিস থেকে এসআই, এআই এনারা আসেন বা হুম, ওখান থেকে যে নাম পাঠানো হয় তারা সবাই অফিসার। তারা হুম। সবাই সরকারি অফিসার, সরকারি আধিকারিক। মানে শিক্ষা দপ্তরের সরকারি আধিকারিক। শিক্ষা দপ্তরের সরকারি আধিকারিক, শুধু শিক্ষা দপ্তরের নয়, যে জেলাতে ডিআই অফিস থেকে অত সংখ্যক অফিসার ইনচার্জ দেয়া যায় না, সেখানে কিন্তু বিডিও, এসডিও মানে ওনারা সেই অফিসার দেন, তারাও সরকারি আধিকারিক। হুম, তারা হয়তো ডিআই এর অফিসের নয়, হুম। বিডিও অফিসের কোনো না কোনো এতে আছেন। কিন্তু একটিও এরকম পাওয়া যায়নি। আপনি তো আশাকর্মী অনেক পরের কথা বলছেন। মানে ক্লার্ক বা ওএস এইরকমও কোথাও দেয়া হয়নি, আমি এই নিশ্চয়তা আপনাকে বাহ! দিতে পারি। এটা খুব ভালো খবর, খুব ভালো। একেবারেই মানে অবশ্যই হয়নি। শুধু তাই নয়, আমাদের শিক্ষকরাই ইনভিজিলেশন দিয়েছেন। সেখানে আ অন্য শিক্ষকরা, আমাদের স্পষ্ট নির্দেশ ছিল, সেই নির্দেশের থেকে একটু অ বেরিয়ে যাবার জন্যে কোনো অনুরোধও আমাদের কাছে আসেনি। কোনো পার্শ্ব শিক্ষক অ এর মধ্যে ইনভলভ ছিল না। একেবারে সরকারের থেকে বেতন পায় এইরকম। কেন আমি বলছি যে প্রাইভেট স্কুল খুব একটা বেশি আমরা নিইনি। খুব গোটা রাজ্যে হয়তো মাত্র কয়েকটা হাতে গোনা হতে পারে। সবাই, সমস্ত শিক্ষকরাই কাজ করেছেন এবং ওই আবার বললাম যে আশাকর্মী কেন? আশাকর্মীরা অবশ্যই তারাও যথেষ্ট কর্মদক্ষতা তাদের আছে। কিন্তু আমরা মেইনটেইন করেছি যে শিক্ষক দিয়েই পরীক্ষাটা তুলতে হবে। ছাত্রদের সঙ্গে ইন্টারেকশন শুধুমাত্র শিক্ষকরাই করবে। আশাকর্মী হলে যে সেইটা অনেক খুব অসুবিধে হতো এটা আমি করছি না। আমি আশাকর্মীদের কোনো রকমভাবেই আম বলছি না যে তারা আ সুযোগ পেলে করতে পারতেন না। কিন্তু তাদের সুযোগ দেওয়ার কোনো প্রশ্নই আসে। আমাদের কাছে আসেনি। হুম। আর জিজ্ঞেস করছি আপনাদের মাধ্যমিক পরীক্ষায়, আমি যতদূর শুনেছি মাধ্যমিক পরীক্ষায় নাকি ফেল করা খুব কঠিন। যেরকমভাবে সিলেবাস, যেরকমভাবে প্রশ্নের গঠন তৈরি করা হয়, তাতে পাস করা মানে যথেষ্ট সোজা। যে ফেল করেছে সেটা খুব কঠিন, খুব কষ্টকর। এই ঘটনাটা সত্যি? কী, কী সুযোগ আছে আপনাদের পাস করার ক্ষেত্রে? না, এটা সত্যি কিনা যারা পরীক্ষার্থী তারা বলতে পারবে। হুম। তাদের অভিভাবকরা বলতে পারবে। আহ আমি তো অনেক বছর আগে মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। আমার না এখন সেই ২০, ২০, অভিজ্ঞতা নিয়ে ২০ পেলে, এখানে বলা ২০ পেলে পাস মুশকিল। না, ২০ পেলে পাস নাকি এই গ্রুপের ২০ পেলে পাস এরকম কিছু আছে? গ্রুপ বলে কিছু নেই। হুম, আমি যদি কেউ জানার জন্যে আগ্রহী থাকেন, আমি হুম, তাদের মানে সেই হুম, দর্শকদের জন্যে বলি যে আমাদের প্রত্যেকটা সাবজেক্টে পাস করতে হয়। আমাদের প্রত্যেকটা বিষয় মানে ৭ টা মেইন সাবজেক্ট আছে। হুম, আমাদের এরকম নয় যে অন্য দিন
অন্য সাবজেক্ট নিয়ে পরীক্ষা দেবে, মানে কোনো কম্বিনেশন অফ সাবজেক্টস এরকম নেই। উচ্চ মাধ্যমিকেও আছে, হুম। কারণ মাধ্যমিকের পরেই সেই চয়েসটা আসে। মাধ্যমিকে কিন্তু নেই, প্রত্যেককে প্লাস বেসিক 7টা সাবজেক্ট পড়ে পরীক্ষা দিতে হয়, সেই 7টা সাবজেক্টেই পাস করতে হয়। যে সাবজেক্টে পাস করতে পারবে না সেই সাবজেক্টে আবার পরের বছর সাপ্লিমেন্টারি। পরীক্ষা দিয়ে, সাপ্লিমেন্টারি পরীক্ষা দিয়ে সেইটা পাস করতে হয়। পাস মার্ক হচ্ছে 25, 100-র মধ্যে। প্রত্যেকটা সাবজেক্টেই 100 নম্বর করে টোটাল মার্কস। এই 100 নম্বরের একটা ভাগ আছে। যাই হোক। 90 আর 10। হুম, এই 90, 10, 90 নম্বর হচ্ছে লিখিত পরীক্ষা। আমরা যে প্রশ্নপত্র পাঠাই, হুম, ছেলেমেয়েরা যে পরীক্ষা দেয় সেটা 90 নম্বরের। আর 10 নম্বর হচ্ছে স্কুলের থেকে একটা অ্যাসেসমেন্ট করে পাঠানো হয়, যেটা কিনা ওই যে এনরোলমেন্ট, অনলাইন এনরোলমেন্ট এখন করছি, হুম, এনরোলমেন্টের সময় আ আলাদা করে কিছু দেয়ার থাকে না। কারণ সবই তো আমি রেজিস্ট্রেশন করার সময় দিয়ে দিয়েছি। হুম। কিন্তু এই নাম্বারটা স্কুল থেকে বসাতে হয়। 10 সে এর মধ্যে সব। ইতিহাসে কত, ভূগোলে কত, বাংলায় কত, বিজ্ঞানে কত, কত নম্বর স্কুল দিয়েছে আমি ওইদিকে তাকাই না। না, তাকাবেন না। কারণ সবই 9 উনারা আর 10 দেয়। উনারা পা 10 এর মধ্যে 9 আর 10 দেখুন, দেয়। ৯-১০ কেন, যাই দিক না কেন, একজন হেডমাস্টার মশাই সেটা সার্টিফাই করে হ্যাঁ, দিচ্ছেন। এটা ঠিক। আপনাদের কিছু এই করার নেই। সার্টিফিকেশনটা যখন আমি পাচ্ছি, আমি আর উনি যে কথা বলছেন সেইটা নিয়ে প্রশ্ন তোলাটা একটু, মানে এখনো পর্যন্ত সেইটা তার আমরা ভাবিনি। তার মানে 25 এর মধ্যে 10 নম্বর ওখানে স্টুডেন্ট পেয়েই গেল। আর বাকি থাকলো 15, 90 এর মধ্যে। না, মানে তাই। তাই তো, কাছাকাছি অনেক সহজ আমি বলতে চাইছি। আচ্ছা, আরেকটা কথা জিজ্ঞেস করি আপনাকে। এই মাধ্যমিকে অনেক স্টুডেন্ট আছে 90%, 95% পাচ্ছে। কিন্তু পরবর্তীকালে ওরা ভাবছে আমি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করব। করে বিজ্ঞান নিয়ে পড়াশোনা করতে গিয়ে ওরা খুব মানে অসুবিধার মধ্যে পড়ছে, রেজাল্ট ভালো হচ্ছে না। অনেকে ব্যাক পেয়ে যাচ্ছে। এটা 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 কি সলিউশনটা কি? কারণগুলো কি আর সলিউশনটা কি? কি করে এগুলো উতরানো যাবে? 90% পেল মাধ্যমিকে, উচ্চ মাধ্যমিকে সে নিয়ে পড়ল, অথচ ইয়ে হয়ে ঠিক। গেল, কারণ কি? ভিতটা কি দুর্বল? অসুবিধা অসুবিধা হতে পারে হয়তো। আমি আ সমগ সামগ্রিকভাবে এটা সিলেবাসের কোনো অসুবিধে বলে আমি অন্তত মনে করি না। হুম, কারণ যারা সায়েন্স পড়ে বিজ্ঞান বিষয়ে চর্চা করে পরবর্তীকালে এগিয়ে যাচ্ছে, তারাও তো ওই 90-95% পেয়েছে। তাহলে 95% পাওয়া বা 90% পাওয়া বেশ কিছু ছাত্রছাত্রীর মধ্যে কয়েকজন এগিয়ে যেতে পারছে, কয়েকজন পেছিয়ে পাচ্ছে না। পারছে না। বরঞ্চ দেখা উচিত এখানে একটু ব্যক্তিকেন্দ্রিক আলোচনা হওয়া উচিত, ইন্ডিভিজুয়ালিস্টিক অ্যাপ্রোচ নেওয়া উচিত। যে পাচ্ছে না তার কিছু কি অসুবিধে আছে? হয় সে পড়াশোনায় মনোযোগী ছিল না বা ঠিকমতো মনোযোগ দেয়নি। ক্লাস 10 এর পরীক্ষায় 95% পেয়েছি, এইটাকে একটু বেশি গুরুত্ব দিয়ে ফেলেছিল। এর পরবর্তীকালে ওইটা যে একটা সামান্য ১ম ধাপ আমার এগিয়ে চলার পথে, সেইটাকে না মেনে সেটাকে যদি মোক্ষ বলে কেউ মনে করে, তাহলে তার ক্ষেত্রে অসুবিধে হলেও হতে পারে। আমার মনে হয় না যে 90-95% যে পেয়েছে, তার মধ্যে তো নিশ্চয়ই কিছু আছে। নাহলে অত নম্বর পেল কি হুম, করে? সে যদি ১০ এ ১০ ও পায়, তো বাকি ৯০ এর মধ্যেও তো সে ৮০-৮২ পেয়েছে। একদম। তার কিন্তু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে খুব একটা অসুবিধে অন্তত সামগ্রিকভাবে সিলেবাসের ক্ষেত্রে ছিল নাই বলে আমি ধরে নেব। সে নিজে থেকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টাটা তার ভেতরে হয়তো একটু খামতি ছিল। সেই জন্যে এগোতে পারেনি, এটা হওয়া বেশি সম্ভব। অন্তত আমার তাই মনে হয়। কারণ ও খুব স্বাভাবিকভাবেই ঠিকই তো। যে না, 95% পাওয়া, আমার একজন বন্ধু আমার পাশে বসে রোজ পড়াশোনা করেছে। সে চলে গেল মাস্টার ডিগ্রি পর্যন্ত। আর আমি 10+2 লেভেলে মুখ থুবড়ে পড়লাম। তাহলে কি এটা সিস্টেমের দোষ? আমার তো মনে হয় না। এগুলো একটু ভাবার বিষয় আছে, এগুলো আলোচনার বিষয় ভাবার আছে। বিষয়। তবে এখন আমরা শেষের দিকে সুব্রতদা, অনেকক্ষণ ধরে আমরা আলোচনা করছি। কিন্তু লাস্টের দিকে আমার ২ টো প্রশ্ন আছে আরকি। একটা হচ্ছে যে আমি যা শুনেছি আপনি সিটি কলেজের অধ্যাপনা করছেন। এখনও কলেজের অধ্যাপক হিসাবেই আছেন। এখন ডেপুটেশনে এই দায়িত্বটা পালন করছেন। সেখানে ব্রাত্য বসু যে এখন আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী, সেই কলেজেরই অধ্যাপক, মানে আপনার কলিগ। তো উনি মানে এই শিক্ষার বিষয়ে আপনার কোনো নির্দেশ, খোঁজ খবর বা কী করলে ভালো হবে নিশ্চয়ই আলোচনা করেন। তো তো এই ব্যাপারে। আমি হ্যাঁ? একটু বলি। হুম, হ্যাঁ, মাননীয় ব্রাত্য বসু মহাশয়
উনিও সিটি কলেজে অধ্যাপনা করতেন। আমরা একই সঙ্গে একই টিচার্স রুমে বসার সুযোগ পেয়েছি আরও অনেকের সঙ্গে। আম তখন উনি একই রকমভাবে আমরা সবাই যেরকম ঘন্টা পড়লে খাতা নিয়ে যেতাম ক্লাসে, উনিও যেতেন। উনি খুব পপুলার একজন শিক্ষক। শিক্ষক ছিলেন। ছাত্রদের সঙ্গে ছাত্রদের কথা ভাবতেন এবং ছাত্রদের সঙ্গে ওনার মেলামেশাটাও খুব সরল ছিল। মানে আজকের স্যারকে দেখে সেই দিনের ক্লাসের যিনি যেতেন তাকে মেলানোটা বোধহয় একেবারেই একদম ঠিক। ঠিক হবে না। আরেকটা জিনিস বলি যে অবশ্যই সেই অর্থে তো কলিগ, আমরা একসঙ্গে কাজ করেছি। কিন্তু আজকের ডেটে সেইটা আ আর বলতে পারব না। হ্যাঁ, কারণ উনি কলেজের আ চাকরিটায় ইস্তফা দিয়েছেন। উনি আজকে আর কলেজের চাকরিতে নেই। আপনার কলিগ ছিলেন? হ্যাঁ, কলিগ ছিলেন। হুম। অবশ্যই। হ্যাঁ, আ যেকোনো মানে ক খুব কথাবার্তা হয় এখন? কম পরিসরে হয়তো হয়, উনিও খুব ব্যস্ততার মধ্যে থাকেন। কথাবার্তা হয় এখন? কথাবার্তা সামনাসামনি হলে নিশ্চয়ই হয় হুম। এবং মত বিনিময় হয়। উনি অন্য লোকের মতকে প্রাধান্য দেন, শোনার চেষ্টা করেন। সেইটা যখন দেখা হয় তখন তো নিশ্চয়ই উনি জানতে চান, আমিও আমার অভিজ্ঞতা ওনার সঙ্গে শেয়ার করার সুযোগ পাই। বাহ! আমি শেষ প্রশ্ন করছি আপনাকে সুব্রতদা, যে এতক্ষণ ধরে তো আমরা মোটামুটি অনেক বিষয়ে আলোচনা করলাম। ২০০০ এখন ২৬ সালের ফেব্রুয়ারি মাস শেষের দিকে। ২৭ সালের ফেব্রুয়ারি মাসের মধ্যে কিন্তু মাধ্যমিক পরীক্ষাটা হবে। এখন যারা 10 এ উঠল, এবারে যারা ২৭ সালে পরীক্ষা দেবে, তাদের জন্য তাদের জন্য আপনার একদম ভেবে চিন্তে আপনি কিছু পরামর্শ দিন। তারা যাতে এখন ১ বছর টাইম পাচ্ছে, যাতে আগামী দিনে পরীক্ষাটা ভালোভাবে তারা তৈরি করতে পারে আরকি। এই একটু লাস্ট প্রশ্ন আমার, একটু আপনি যদি পরামর্শ দেন তাদের জন্যে, তাদের উদ্দেশ্যে। আমি তাদের উদ্দেশ্যেই বলছি, আপনার দ্বারা অনুরুদ্ধ হয়ে, ১ম কথা হচ্ছে যে রেগুলার বেসিসে ক্লাস করার দরকার। রেগুলার ক্লাস করতে হবে। স্কুলেতে রেগুলার যেতে হবে এবং প্রত্যেক শিক্ষক তারা তো অনেক বছর ধরে ক্লাস করাচ্ছেন ছাত্রদের, একটা গ্রুপকে। তারা কিন্তু জানেন কোন ছাত্রর কী বিষয়ে একটু বেশি মনোযোগী হওয়া দরকার। স্যারেদের সঙ্গে সেইটা জেনে নেয়ার চেষ্টা করতে হবে যে, "স্যার আমি কি করব? আমি কি ওদের সঙ্গে একসঙ্গে বসে শুধু পড়া মুখস্থ করব, না আমার জন্যে আপনার কিছু আছে?" সেইটা আমাদের আমরা পেয়ে এসছি। আশা করি এখনও শিক্ষকদের কাছ থেকে ছাত্ররা এই সুযোগটা পাবে। সেইটা নেয়ার চেষ্টা করা। সবসময় আ আমি আমার জায়গায় বসে থাকবো, অন্যজন এসে সব আমার কানের পাশে বলে যাবে, এইটা আশা করা ঠিক নয়। নিজেদেরই এগিয়ে গিয়ে সেইটা করতে হবে। পাঠ্যপুস্তক যা আছে, আমাদের যদিও ক্লাস 9-10 তে আ অনেকগুলো বই যেগুলো অ মানে পাবলিশারদের দিয়ে তৈরি করানো সে হয়। তো অনেক টিভি ভুল। নাম্বার দেয়া হ্যাঁ, বই। কিন্তু আবার অ ভুলে ভরা বই না, না, নিয়েও তো না, অভিযোগ ভুলে, ওঠে। ভুলে ভরা ব্যাপারটা নয়। হুম। এখন ব্যাপার হচ্ছে যে সবাই যদি অনেকগুলো জিনিসের মধ্যে ১০০ র মধ্যে একটাতে কিছু আছে সেইটাই শুধু বারবার করে বলা হয়, তো লোকের যেন মনে হবে যে ভুলে সর্বস্ব। সব আসলে তা নয়। হুম। এটা আমি আপনাকে বলছি। এই বইগুলো যেগুলো আছে প্রত্যেকের ক্ষেত্রেই একটা করে বই পাওয়ারই সম্ভাবনা বেশি। মাত্র কয়েকজন আ ফরচুনেট ছাত্রছাত্রী হতে পারে যারা একাধিক বই পাওয়ার সুযোগ পায়। মানে তাদের অভিভাবকরা দিতে পারে। তা ১ বা ২ বই এক্কেবারে লাইন বাই লাইন যদি ভালোভাবে পড়া যায়, বুঝে পড়া যায়, পড়াটাকে যদি ভালোবাসা যায়, তাহলে আপনা থেকেই রেজাল্ট হবে এবং এটা ২৮ সালে যারা পরীক্ষা দেবে, ২৭ সালে। ২৭ সালে যারা পরীক্ষা দেবে, ২৭ পরবর্তী ২৮, ২৯, ৩০ এ যারা পরীক্ষা দেবে, যারা ২২ থেকে ২৫, ২৬ পর্যন্ত পরীক্ষা দিয়েছে, সকলের জন্যেই এই একই টোটকা। এটা শুধু ২৮ সালের জন্যে, ওদের ছাত্রছাত্রীদের জন্য স্পেশাল কিছু নয়। পড়াশোনায় মনোযোগী হলে আপনি আগেই যেটা বললেন যে এখন যেটা আছে যে আ পাস করাটা খুব অসুবিধের নয়, বেশি নম্বর পাওয়াটা খুব অসুবিধের নয়। এইটা সুযোগটা কাজে লাগানো। পেতে গেলে
একটু পড়াশোনায় মনোযোগী হতে হবে। পড়াশোনার প্রতি বেশি করে টাইম দিতে হবে। আর শুধু সারাদিন ধরে পড়াশোনাই করব, অন্য কিছু করব না, এইটা সত্যিই দরকার হয় না। টাইম মতো পড়াশোনা করলেই হবে। যাই হোক, আপনি যেহেতু বললেন, আবার বলি এবছর যারা পরীক্ষা দিয়েছে আমাদের পরীক্ষার্থীরা, আগামী বছর যারা পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে, তাদের সবাইকে আমার আন্তরিক ভালোবাসা জানাই। তাদের ভবিষ্যতে এগিয়ে চলাটা মসৃণ হোক, এই শুভকামনা করি। রেজাল্ট কবে বেরোচ্ছে? এপ্রিল মাসে? রেজাল্টটা আমাদের প্রত্যেক বছর যেরকম বেরোয়, পরীক্ষা শেষ হওয়ার ওই কিছুদিনের মধ্যে একটা নির্দিষ্ট ৭৫ থেকে ৭৮, তার মধ্যেই এবছর বার করার মতো আমরা সমস্ত প্রস্তুতি নিয়ে ফেলেছি। আমরা তৈরি থাকব। তবে বুঝতেই পারছেন ২৬ সাল একটু অন্যরকম, ২৫ সালের থেকে একটু অন্যরকম। আ এখানে অনেকগুলো মেগা ইভেন্ট অপেক্ষা করছে। তার জন্যে হয়তো রেজাল্ট বার করাটা আ কতটা কি হবে সেটা অনেক কিছুর ওপর নির্ভর করছে। আমাদের হয়তো অন্য কোনো সংস্থার থেকে আ একটু জেনে নিতে হতে পারে। পারমিশন নেয়ার ব্যাপার আছে কিনা সেইটা আমাকে খোঁজ নিতে হবে। তবে পর্ষদ ঠিক টাইমে অন্যান্য বছরের মতো রেজাল্ট বার করার জন্য একেবারে প্রস্তুত থাকবে। খুব ভালো কথা। এতক্ষণ ধরে আমরা আপনারা সবাই দেখলেন মধ্যশিক্ষা পর্ষদের খুবই জনপ্রিয় সচিব প্রফেসর সুব্রত ঘোষ। তার সঙ্গে কথা বলছিলাম। উনি আমার দীর্ঘদিনের বন্ধু। তার সঙ্গে কাজ করেছি আমি। অত্যন্ত মৃদুভাষী, ঠান্ডা ভাষায় কথা বলেন এবং যে কোনো ক্ষেত্রে মানুষকে সহযোগিতা করেন। যারা অনেক স্টুডেন্ট আছে, যারা ২৬ সালে পরীক্ষা দেবে, তাদের যদি কখনো মনে হয় ২৭ সালে পরীক্ষা দেবে মাধ্যমিক, তাদের যদি কখনো মনে হয় তারা কিন্তু সচিবের সঙ্গে তারা যখনও কোনো সত্যিকারে সিরিয়াসলি অসুবিধায় পড়ে থাকেন, তারা যোগাযোগ করলে নিশ্চয়ই তিনি তাদেরকে সহযোগিতা করবেন, পরামর্শ দেবেন। আজকের আমি সুব্রতদাকে আমরা ছেড়ে দেব। আগামী দিনে, আগামী পর্বে আমরা আরেকজন সম্মানীয় অতিথিকে আনবো। আজকের মতো সুব্রতদাকে অনেক, অনেক ধন্যবাদ। সুব্রত এখানে আসার জন্য, আমার সঙ্গে গল্প করার জন্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। দর্শকদের জন্যেও আমার শুভকামনা এবং আপনার এই যে উদ্যোগ এইটা অনেকটা এগিয়ে যাক, এইটা আমার বন্ধু হিসেবে আমার এই প্রত্যাশা সবসময় থাকবে। থ্যাংক ইউ।